বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আর্য আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন উদ্দীপ্ত চৌধুরীর কাহিনী অশরীরী আহ্বান। গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প উদ্দীপ্ত চৌধুরীর কলমে অশরীরীর আহ্বান। ঝিরিঝিরি বরফকুচির সাথে এক রাশ ঠান্ডা হিমেল বাতাস এসে ক্রমাগত কাঠের ছোট্ট বাড়ির গায়ে ধাক্কা মেরে চলেছে। ঘুণধরা কাঠের বাড়িটার ছিদ্রগুলো সাদা বরফের কুঁচি দিয়ে ঢাকা। ঘষা অস্বচ্ছ জানলার গায়ে দুহাতের তালু চেপে বসে রয়েছে। তার দুই চোখ বিস্ফারিত। ফায়ারপ্লেসের ভেতরে কাঠ ফাটার ফটফট শব্দ হতেই সম্বিত ফিরল তার। তারই সাথে পেছন থেকে ভেসে এলো এক গভীর পুরুষালী কণ্ঠ। লাভ নেই ডার্লিং, এখন এখান থেকে বেরোনো তো দূর, বরং বাইরে গেলে ফুসফুস অব্দি জমে বরফ হয়ে যাবে। তার চেয়ে এখানে এসো দেখি, বসো, দুপে হুইস্কি খেয়ে শরীরের উত্তাপ বাড়াও। প্রত্যুত্তরে জানলার ধারে দাঁড়ানো মহিলাটি এক ঝলক পেছনে ফিরে জবাব দিল, তুমি কি কিছুই বুঝতে পারছো না শঙ্কর? ঘরের ভেতরে থাকা কাঠের গোল টেবিলের ওপর থেকে হুইস্কির পানপাত্রটি মুখের সামনে নাচিয়ে শঙ্কর বলে সেই বছর 30-এর যুবকটি বলে উঠল, শিবানী, কাম ডাউন। এই সময়টাতে এখানে তো স্নোফল হবেই। ডিসেম্বরের রাতটা কি এভাবে বাইরে তাকিয়েই কাটিয়ে দেবে? ভয়ার্ত দৃষ্টিতে আবারও একবার বাইরে তাকালো শিবানী। সে দেখতে পেল তাদের গাড়িটা সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে এবং পরক্ষণেই একটা শরীর। হ্যাঁ, শরীরই বটে। কখন যেন অতর্কিতে মাটি ফুঁড়ে উঠে দাঁড়িয়েছে। তার ঘাটটা একদিকে কাত করে রাখা, তার সর্বাঙ্গ সাদা বরফে ঢাকা। পরনে খুব সম্ভবত একটা কালো রঙের পুলওভার রয়েছে। ধীরে ধীরে সে গাড়িটার কাছে এগিয়ে আসছে। তার চলার গতি বেশ মন্থর। গাড়িটার কাছে এসে হাত দিয়ে বরফের কুচিগুলো সরিয়ে ভেতরে উঁকি মেরে কি যেন দেখে নিল এবং তারপরেই তার চোখ গেল বাড়িটার দিকে। কি তখন থেকে দেখছো বলো তো শিবানী? বাইরে তো দেখবার মতন কিছু নেই। ওই ওই যে ও আসছে, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি শঙ্কর। চেয়ার ছেড়ে টলমলো পায়ে উঠে দাঁড়িয়ে শঙ্কর হাতে ধরে থাকা পানপাত্র টেবিলে সশব্দে নামিয়ে বেশ ঝাঁঝের সাথে বলে উঠল, শোনো শিবানী, আমরা হিমাচলের সাংপাওতে এই বাড়িটা এসেছি প্রায় অর্ধেক দিন কাভার হতে চলল। অথচ তুমি যে সে কি এক গল্প শুনেছিলে সেটাই মনের মধ্যে গেঁথে বসে আছো। এই বাড়িটা আমার ঠাকুরদা বহু আগে কিনেছিলেন। ওনার মৃত্যুর পর ওয়ারিশ হিসেবে আমার নাম করে যান। তিনি একাকিত্ব পছন্দ করতেন, লেখক মানুষ ছিলেন কি না? তোমার বাবা তো ভুলেও এখানে কোনো দিন আসেননি। আর কেন আসেনি তুমি তা জানো না বুঝি? বাইরে যে দৃশ্য আমি দেখে চলেছি তার সাথে তোমার ঠাকুরদার বইতে লেখা প্রতিটা কথা যে অক্ষরে অক্ষরে সত্যি, সেটা কি তুমি বুঝতে পারছো না শঙ্কর? নাকি বুঝতে চাইছো না? শোনো শিবানী, এসব নিয়ে আমি তোমার সঙ্গে অযথা তর্ক করতে চাই না। ক্রিসমাস কাটাতে এসেছি, তার সঙ্গে এখন এগুলোর কি সম্পর্ক বলো দেখি? আমি তো প্ল্যান করে রেখেছি যে বাড়িটাকে ট্যুরিস্ট বাংলো বানাবো। এখানে শীতের দিনে অনেকেই স্কেটিং করতে আসে, ছুটিও কাটাতে আসবে।
পাহাড়ের ওপরে থাকা এই বাড়িটাকে আধুনিকীকরণ করলে কত লাভ হবে সেটা ভাবতে পারছো? তার সাথে এমন এক ভুতুড়ে গাল গল্প জমে যাবে জাস্ট। শোনো, বাবা আসতে চায়নি কারণ এক তো তিনি ঘরকুনো, সারাটা জীবন তো সংবাদপত্রের অফিসে এডিটরের কাজ করতে করতেই কাটিয়ে দিলেন। সংবাদ ছাড়া কিংবা প্রয়োজন না হলে পারতপক্ষে বেরোতেন না। রিপোর্টিং করবার জন্য তো আর ডাকাবুকো সাংবাদিক কম নেই। কথা বাড়ালো না শিবানী, আবারও বাইরে চোখ রাখল। আর চোখ রাখতেই আবারও এক তীব্র চমক। এতক্ষণ যে দুহাতের তালু সে জানলার কাঁচের ওপর চেপে ধরে রেখেছিল, তার হাতের ঠিক ওপরে আরও একটা হাত এসে পড়েছে। একজোড়া জ্বলন্ত চোখ তার দিকে স্থির। সভয়ে দুপা পিছিয়ে এলো শিবানী। থরথরিয়ে কাঁপতে থাকা হাতের আঙুল জানলার দিকে নির্দেশ করে বলে উঠল, ওই যে চলে এসেছে, ও আসছে শঙ্কর, আজও এখানেই আছে, আমাকে বিশ্বাস করো। বাইরে থেকে তীব্র এক পৈশাচিক গর্জন ভেসে এলো। তারই সাথে জানলার কাঁচে কেউ যেন ক্রমাগত নখের আঁচড় মারতে লাগলো। শঙ্কর এক লাফে জানলার কাছে এসে দাঁড়াতেই হঠাৎ দেখল বাইরে দাঁড়িয়ে থাকা যেন এক বরফের পুতুল। সে দুহাত দুদিকে ছড়িয়ে মুখ দিয়ে তীব্র গর্জন করতে করতে তাদের দিকে চেয়ে রয়েছে। এই ওটা কে বলো তো? কে দাঁড়িয়ে বাইরে শিবানী? শঙ্কর, সত্যি, সব সত্যি। সে আছে, এই পাহাড়ের প্রাচীন সেই গল্প গাথা মিথ্যে নয় মোটে। সে আছে, সে এখানেই আছে শঙ্কর, সে এখানেই আছে। তাদের কথোপকথনের মাঝে ঠান্ডা হিমেল হাওয়ার সাথে ভেসে এলো তীব্র হাসি। এবং তারপরে ঝনঝন শব্দ করে কাঁচের জানলার শক্ত কাঁচ ভেঙে গিয়ে শঙ্করের গায়ে এসে পড়ল। কোনো মতে দুহাতে মুখ ঢেকে দুহাত দূরে ছিটকে কাঠের বাড়িটার মেঝেতে আছড়ে পড়ল সে। শঙ্কর, শঙ্কর, তুমি ঠিক আছো তো? কথাগুলো শিবানী বলল বটে, তবে একরাশ ঠান্ডা ঝোড়ো বাতাস এসে তার কথাগুলো ঢেকে দিল। ফায়ারপ্লেসের আগুন ধীরে ধীরে নিভে আসছে। ঘরের ভেতর পুরনো ডায়নামোর শক্তিতে জ্বলতে থাকা একটিমাত্র উজ্জ্বল বাল্বের আলো এবার ক্রমাগত কাঁপতে শুরু করল। চারিদিক দিয়ে ভেসে আসতে লাগলো খিলখিলে হাসির কান ফাটানো শব্দ। শঙ্করের মুখটা বেঁচে গেলেও তার হাতে পায়ে কাঁচ বেঁধে রয়েছে। শিবানী হাত দুটো ধরে টানতে টানতে ফায়ারপ্লেসের নিভো নিভো আগুনের সামনে তাকে টেনে আনল। দুটি মোমের মতো সাদা হাত জানলা ছুঁয়েছে। তার দুই চোখের মণি পেছন দিকে কেউ যেন উল্টে দিয়েছে। মুখের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত লম্বা চেরার দাগ, সারা মুখ জুড়ে অজস্র কাটাকুটির দাগ স্পষ্ট। ধীরে ধীরে জানলা টপকে সে ঘরের মেঝেতে পা রাখল। তার সারা শরীর বেয়ে টুপটাপ করে মেঝেতে এসে পড়েছে সাদা বরফ। অদ্ভুতভাবে সে তাদের দিকে তাকিয়ে রইল। পরনে কালো পুলোভারটা জায়গায় জায়গায় ছেঁড়া। শঙ্কর শিবানীকে উদ্দেশ্য করে বলে উঠল, পালাতে হবে, আমাদেরকে পালাতেই হবে। ঠাকুরদা তার বই দ্য ডেথ অফ দ্য মিস্টেরিয়াস গার্ল বইটিতে এমনই কিছু লিখে গিয়েছিলেন। তবে সেটা ঠিক বই নয়, ছিল তার নিজের দিনলিপি। তারই সাথে এমন একটা গল্প যা তুমি ইতিমধ্যেই জানো শিবানী। যা জেনেছি সেটা যথেষ্ট নয়, কিন্তু যা দেখছি সেটাও কি বিশ্বাস করা যায়? দুহাতে দুপায়ে হামাগুড়ি দিয়ে নারী শরীরটা একটু একটু করে তাদের দিকে এগিয়ে আসছে। শঙ্কর পকেট থেকে গাড়ির চাবিটা শিবানীকে দিয়ে বলল, আমার যা হয় হোক, তুমি পালাও, পালাও শিবানী। ভুলে যেও না, আমরা আমাদের একমাত্র ছেলেকে বাবার কাছে রেখে এসেছি। যদি দুজনেই মারা যাই, ও অনাথ হয়ে পড়বে। কে দেখবে বলো তো ওকে? কে দেখবে ওকে? না না, তোমায় একা ছেড়ে আমি কিছুতেই যাবো না, কিছুতেই না, না না। শিবানী, শিবানী, তুমি বুঝতে পারছো না। বহু বছর বাদে এই সাংপাও গ্রামে মানুষের পা পড়েছে, তাই সে ফিরে এসেছে। এই গ্রামের ভেতর কেউ নেই, কিচ্ছুটি নেই। যারা ছিল
একে একে সকলেই এই ডাইনির হাতে মারা গিয়েছে। আজ আমাদের পালা। তুমি পালাও শিবানী, পালাও। পালাও শব্দটা বেশ জোরের সাথেই বলেছিল শঙ্কর। শব্দটার প্রতিধ্বনি যেন গোটা কাঠের বাড়িটার দেওয়ালে আঘাত পেতে পেতে ধীরে ধীরে বরফের চাদরে মিলিয়ে গেল। শিবানী জল ভরা চোখে একবার শঙ্করকে দেখে রুদ্ধশ্বাসে বাড়ির বাইরে ছুটে চলল। রক্তাক্ত শরীরটা ঘষ্টাতে ঘষ্টাতে ফায়ার প্লেসের নিভু নিভু আগুনের সামনে এনে কোনো মতে দেওয়ালে ঠেস দিয়ে নিজেকে একটু ধাতস্থ করার চেষ্টা করল শঙ্কর। সামনে দাঁড়িয়ে থাকা সেই অদ্ভুত দর্শন নারীর খোলা চুল থেকে ঝরে পড়ছে বরফের সাদা টুকরো। সে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে শঙ্করের দিকে, ঠিক যেন সুন্দরবনের হিংস্র ক্ষুধার্ত এক বাঘিনী যে হরিণ শাবকের ভয়ার্ত দৃষ্টিটুকু জরিপ করে চলেছে। ফায়ার প্লেসের গনগনে আঁচে হাত ঢোকাতেই ছ্যাঁকা লাগলো তার। তবে সেসব নিয়ে বেশি ভাবার সময় নেই। ভাঙা জানলা আর খোলা দরজা দিয়ে ক্রমাগত তীব্র হিমেল বাতাসের সাথে বরফের সাদা স্তর একটু একটু করে কাঠের বাড়িটার মেঝে ঢেকে দিচ্ছে। একটা আধপোড়া কাঠ হাতে নিয়ে শঙ্কর তার দিকে বাড়িয়ে বলল, কে তুমি? তোমার আসল পরিচয় কি? আমাদেরকে কেন মারতে চাইছো? কি চাও তুমি? तुम्हारी हिम्मत की तो दाद देनी पड़ेगी बाबू। एक जिंदा लाश जिसे हर कोई डाइन, कोई चुड़ैल के नाम से जानते हैं, उसे तुम यहाँ पर आने की मकसद पूछ रही हो? मैं कौन हूँ ये तुम अभी भी समझ नहीं पाए क्या शंकर? তুমি আমার নাম কি করে? सिर्फ तुम ही नहीं, मैं तुम्हारे परदादा को भी जानती हूँ। तुम आदमी लोगों को तो सिर्फ सुंदर लड़के ही पसंद आते हैं। तुम सब एक जैसे हो, इसीलिए मैंने सबको मार दिया, तुम्हारे परदादा को भी। और अब तुम्हारी बारी है। तुम अभी जहाँ पे बैठे हो ना शंकर, वहाँ पर वो भी ऐसे ही बैठा था। बेबस और लाचार। কথাটা বলে সেই নারী আবারও হো হো শব্দে হেসে উঠল। শঙ্কর ফায়ার প্লেসের শক্ত সিমেন্টের গাঁথুনিতে হাত রেখে কোনো মতে খাড়া হয়ে দাঁড়ালো। তুই একটা ডাইনি। গোটা গ্রামের মানুষের রক্ত শুষে খেয়েছিস। এই গ্রামে 150 বছর ধরে কোনো মানুষের বসবাস নেই। কি ভেবেছিস এর কোনো শেষ নেই? বাবার মুখে শুনেছিলাম আমাদের ঠাকুরদার আনন্যাচারাল ডেথ হয়েছিল। এই ঘরেই তার গলা বুক চিরে গোটা একটা কাঠ এফোর ওফোর হয়ে গিয়েছিল। পুলিশ এসে তদন্ত করে সুইসাইডের কেস ফাইল করে, কারণ তারা দ্বিতীয় কোনো ব্যক্তির এই ঘরে আসার কোনো প্রমাণ পায়নি। সবটাই তাহলে তোর কাজ, তাই তো? আজ এই মৃত্যুর খেলা আমি নিজের হাতে শেষ করব। চিতাবাঘের ক্ষিপ্রতায় কাঠের ধারালো টুকরোটা নিয়ে মেয়েটার দিকে ধেয়ে গেল। অদ্ভুতভাবে সেই একই জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে থেকে তখনও ঝাঁকে ঝাঁকে সাদা বরফের আস্তরণ ঘরের মেঝেতে এসে পড়েছে। শঙ্কর তার কাছে পৌঁছতেই হঠাৎ মেয়েটার সারা শরীর থরথর করে কাঁপতে লাগল এবং মুহূর্তের মধ্যে তার শরীরে জমে থাকা সাদা বরফ প্রবল বিস্ফোরণের মতো ছড়িয়ে এক রাশ সাদা ধোঁয়ার কুণ্ডলী হয়ে বাতাসে মিশে গেল। কোথায় গেল সে? এই তো এখানে ছিল, কোথায় গেল? হঠাৎ পেছন থেকে এক তীব্র আঘাত পেয়ে শঙ্কর মাটিতে লুটিয়ে পড়ল। তার হাত থেকে খসে পড়ল সেই কাঠের টুকরোটা। কোনো মতে পেছন ফিরে দেখতে পেল মেয়েটা কখন যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে। তাকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। দাঁতের কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। শঙ্কর পাশে পড়ে থাকা কাঠের টুকরোটা হাতে নিয়ে তার দিকে ছুঁড়ে দিতে আবারও তার চোখের সামনে দিয়ে সে সাদা অস্বচ্ছ ধোঁয়ায় মিলিয়ে গেল। শঙ্কর ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে গাড়ির ঘর ঘর শব্দ শুনতে পেল। সে খোলা দরজার বাইরে উঁকি মেরে দেখল তার স্ত্রী বরফের চাদরে ঢাকা গাড়িটার ভেতর বসে প্রাণপণে চাবি ঘুরিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সে কি পারবে? ইঞ্জিনে তো ইতিমধ্যে বরফ জমে রয়েছে।
দেওয়াল বেয়ে ধীরে ধীরে নেমে আসছে একটা শরীর। তার সারা শরীর মোমের মতো সাদা, খোলা চুল থেকে ঝুরঝুরে বরফ মাটিতে এসে পড়ছে। অদ্ভুত এক পৈশাচিক গর্জন শুনে শঙ্কর ওপরের দিকে চোখ তুলে তাকাতেই দেখতে পেল সেই মেয়েটা দু হাত পায়ে ভর করে একটু একটু করে শঙ্করের দিকে নেমে আসছে। শঙ্কর এবার প্রমাদ গুনল। সে বাইরে ছুটে পালাতে যাবে, ঠিক সেই মুহূর্তে দুটো শক্ত হাত তার গলা চেপে ধরে শূন্যে তুলে নিল। তার বিরাট হাঁ হয়ে থাকা মুখের ভেতর দেখা যাচ্ছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। শঙ্করের মুখ দিয়ে শেষ আর্তনাদ বেরিয়ে এলো ঠিকই, তবে তার সাথে তার গলার কাছে এক তীব্র দংশন। চোঁ চোঁ শব্দে গলার ফুলে ওঠা সবুজ শিরা উপশিরা জুড়ে বইতে থাকা তীব্র রক্তপ্রবাহ মুহূর্তের মধ্যে উষ্ণ করে তুলল মেয়েটার গোটা শরীর। শঙ্করের পা দুটো শূন্যে কাঁপতে কাঁপতে একসময় স্থির হয়ে গেল। দূর থেকে দেখলে মনে হবে যেন গুরুতর অপরাধে ফাঁসির আসামি গলায় ফাঁসের দড়ি পরে পায়ের তলায় শেষ অবলম্বনটুকু খোঁজার চেষ্টা করে চলেছে। একদিকে ধপ করে শঙ্করের রক্তশূন্য ফ্যাকাশে শরীরটা মাটিতে আছড়ে পড়ল, আর ওইদিকে অবশেষে গাড়িটা সশব্দে আর্তনাদ করে অবশেষে স্টার্ট দিল। গাড়িটা দুলকি চালে বরফ কেটে ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলো, আর এদিকে শঙ্করের হাঁ হয়ে থাকা মুখের ভেতর একটু একটু করে প্রবেশ করতে লাগলো এক রাশ জমাট বাঁধা ঠান্ডা কুয়াশা। কালো স্করপিও গাড়িটা বরফ কেটে এগিয়ে চলেছে। গাড়ির ভেতরে বসে থাকা শিবানী এক হাতে ড্রাইভিং করতে করতে হাতে ধরে থাকা ফোনটা থেকে কাঁপা কাঁপা হাতে একটা নাম্বার ডায়াল করে চলেছে। প্রথম কয়েকবার বিপ বিপ করতে করতে কেটে গেল। না, এভাবে হবে না। আমার যেভাবে হোক সাংপাই পুলিশ স্টেশনে যোগাযোগ করে সাহায্য চাইতেই হবে। ওইদিকে শঙ্করের যে কি অবস্থা আমি জানি না, তো বেঁচে আছে তো। কথাগুলো নিজের মনে বলতে বলতেই ড্রাইভ করে চলেছে সে। বরফের ওপর দিয়ে ড্রাইভিং করা অতটাও সোজা নয়। ব্যবসায়িক পরিকল্পনা যে মাঝে মাঝে ভয়ঙ্কর রকমের আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে ওঠে, সেটা আজ স্পষ্ট। তাহলে গুজব নয়, সব সত্যি। বাবার মুখে শুনেছিলাম যে শঙ্করের ঠাকুরদাকে নাকি এমনই এক রাতে এই ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল। বাড়িটা যতদূর জানি যে স্থানীয় এক গ্রামবাসীর কাছ থেকে কিনেছিল। ইতিহাসটা আজও স্পষ্ট নয়, তবে ইতিহাসের গোড়ায় না যেতে পারলে যে অতীতের রহস্য মৃত্যুর আড়ালেই রয়ে যাবে। দ্য ডেথ অফ দ্য মিস্টেরিয়াস গার্ল, এই বইটিতে প্রতিদিনের দিনলিপি এবং তিনি যে অদ্ভুত ভৌতিক ঘটনাগুলোর সম্মুখীন হয়েছিল সেই সব কিছু বিশদে লেখা রয়েছে একটি অপরূপ রূপসীর কথা, যে প্রতি রাতে তার কাছে আসতো। রাত নামলেই সে ধরা দিত, তবে ভোরের আলো ফোটার আগেই সে মিলিয়ে যেত। কে সে? গ্রামের সকলে এক চুড়েল বা ওই ডাইনির কথা উল্লেখ করে। আমি কিছুই বুঝতে পারছি না, তবে তার আগে আমার সাহায্য চাইতেই হবে। আমাকে শঙ্করকে বাঁচাতেই হবে। উন্মাদের মতো বিড়বিড় করতে করতে গাড়ি স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সে এগিয়ে চলেছে। সামনে কিছুই দেখা যাচ্ছে না। উইন্ডশিল্ডের কাঁটা দুটো প্রাণপণে গাড়ির কাঁচে জমে থাকা সাদা বরফের স্তর কাটিয়ে সামনের দৃশ্যপট স্বচ্ছ রাখার প্রয়াস করছে বটে, তবে সেটা নিতান্তই সময়ের অপচয়। খানিক বাদে তার হাতে ধরা ফোনের ওই প্রান্তে মৃদু কুরকুর শব্দ শোনা গেল। রিং বাজছে। हेलो पुलिस स्टेशन। हेलो, हम लोगों को बचाइए, बहुत बड़ी मुसीबत में फंसे हैं हम। काम डाउन मैडम, आप लोग एग्जैक्टली कहाँ से बोल रहे हो? क्या हुआ आप लोगों के साथ? सर हम लोग कलकत्ता से आए थे। यहाँ की संगपाव गांव में मेरे हस्बैंड की पूर्वजों ने गांव की किसी सदस्य से एक घर खरीदा था। उसे हम लोग टूरिस्ट कॉटेज बनाने के लिए आए थे, पर अचानक से हम लोगों पर हमला हो गया सर। मेरी हस्बैंड अभी भी उस घर में कैद है। मैं जैसे तैसे करके भाग आई हूँ। अभी हाईवे की तरफ ही जा रही हूँ। आप उसे बचा लीजिए सर, आप उसे बचा लीजिए। किसने हमला किया? कोई पहाड़ी जानवर, लेपर्ड या फिर कोई भालू था क्या? नहीं ऑफिसर, एक अजीब सी देखने वाली लड़की। देखकर लग रहा था कि कोई जिंदा व्यक्ति तो हो ही नहीं सकता।
ठीक है, अब घबराइए मत। बर्फ के समय है तो आने जाने में थोड़ा वक्त लग जाएगा। अब ड्राइव करते रहिए, हम लोग जितना जल्द हो सके पहुंच रहे हैं। কথাটা বলার সাথে সাথে কলটা কট করে কেটে গেল। ফোনের টাওয়ারের জায়গাটা শূন্য। এখানেই টাওয়ারটা যেতে হলো। ওদিকে শঙ্করের যে কি অবস্থা হলো জানি না। ও আদৌ বেঁচে আছে তো? ভগবান, তুমি ওকে রক্ষা করো। পথ যেন শেষ হতে চায় না। বরফে ঢাকা পাহাড়ের মাঝে সরু গাড়ি চলার রাস্তা ধরে অতি সন্তর্পণে এগিয়ে যেতে লাগলো শিবানী। হঠাৎ পেছন থেকে অদ্ভুত এক পশুর মতো ঘরে শব্দ কানে যেতেই রিয়ার ভিউ মিরারে চোখ রাখতে শিবানীর সারা শরীর ঠান্ডা বরফের মতো হয়ে উঠল। তার বুকের ভেতর দিয়ে বয়ে গেল মৃত্যুর শীতল নিঃশ্বাস। তার ঠিক পেছনে যে বসে রয়েছে সেই বিভীষিকাকে খানিক আগে সে ওই বাড়িতে দেখে এসেছে। দুটো সাদা উজ্জ্বল চোখ তার দিকে স্থির, তার সারা মুখ জুড়ে অজস্র কাটাকুটি, ঠোঁটের এ প্রান্ত থেকে ও প্রান্ত আড়াআড়িভাবে চেরার দাগ স্পষ্ট। হিসহিসে গলায় সে বলে উঠল, मरेगी तू भी। यहाँ से कोई बच कर नहीं जा पाएगा। না না, এ হতে পারে না। এটা নিশ্চয়ই আমার চোখের ভুল। না। বিড়বিড় করে কথাগুলো বলতে বলতে শিবানী আবারও রিয়ার ভিউ মিরারে চোখ পড়তেই চমকে উঠল। পেছনের সিটে কেউ নেই, শুধু পড়ে আছে এক রাশ সাদা বরফের কুচি। কিন্তু পরক্ষণেই তীব্র হেডলাইটের আলোয় সে পথের মাঝে যে দৃশ্য দেখতে পেল তার জন্য মোটেই সে প্রস্তুত ছিল না। সে দেখতে পেল পথের মাঝে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি, তার সারা শরীর জুড়ে জমেছে সাদা বরফের কুচি। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। শঙ্কর, শঙ্কর এখনো বেঁচে আছে? গাড়িটা প্রাণপণে ব্রেক কষতে যাচ্ছিল, কিন্তু তারই মাঝে শিবানী দেখতে পেল শঙ্করের ঘাড়ের কাছ থেকে নেমে এসেছে রক্তের স্রোত। হাতে পায়ে ফুটে রয়েছে অসংখ্য কাঁচের টুকরো। শঙ্কর দুহাত তুলে খিলখিল করে হেসে উঠল। কেউ বাঁচবে না, কেউ না। দেখো দেখো শিবানী, ও আমার কি হাল করেছে। তোমায় কি শুধু শুধু ছেড়ে দেবে? ধীরে ধীরে এগিয়ে আসছে সে। তার চলার গতি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বরফের ওপর ধীরে ধীরে লাল রক্ত ছড়িয়ে যাচ্ছে। শিবানী আবারও গাড়ি স্টার্ট দিতে যাবে, ঠিক সেই সময় আরও এক অদ্ভুত দৃশ্য তার চোখের সামনে ফুটে উঠল। শঙ্কর আর একা নয়, তার পিঠের ওপর দুটো হাত, পেটের কাছে দুটো সাদা পা এবং শঙ্করের রক্তাক্ত মুখের ঠিক ওপরে আরও একটা মুখ। সেই একই মুখ যা সে খানিক আগে তার গাড়ির ব্যাক সিটে দেখেছে। শঙ্কর বলে উঠল, तू मरेगी, कोई जिंदा नहीं बचेगा, कोई नहीं। গাড়ির স্পিডোমিটারের কাঁটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। গাড়ির ভেতরে থাকা বন্ধ রেডিওটা হঠাৎ চালু হয়ে গেল। সেখান থেকে ভেসে আসছে ওই একই গলার স্বর, मरेगी तू शिवानी, तुझे मरना ही पड़ेगा। গাড়ি এবং তাদের মাঝের দূরত্ব ধীরে ধীরে কমে আসছে। আর খানিকক্ষণ শিবানী ব্রেক কষতেই গাড়িটা তাদের ধাক্কা মারার আগে শঙ্কর এবং তার পিঠে বসে থাকা সেই নারী নিমেষের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল এবং পরক্ষণেই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে মাটি থেকে 2 ফুট উপরে উঠে মাটিতে আছড়ে পড়ল। কয়েক বছর পর, স্থান কলকাতার পার্ক স্ট্রিট মেন্টাল অ্যাসাইলাম। वो सबको मार देगी। जा 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 जा, भाग जा यहाँ से, भाग जा, वरना वो तुझे भी मार देगी, तुझे भी मार देगी, मार देगी। শিকলের ঝনঝন শব্দ তুলে গারদের শক্ত লোহার দরজায় মুখ রেখে ঘোলা চোখে গারদের বাইরে দাঁড়িয়ে থাকা অবিনাশের দিকে কেমন যেন এক অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রয়েছে এক উন্মাদিনী। অবিনাশের 2 চোখ জুড়ে উপচে পড়ছে নোনা জলের ধারা। কোনো মতে বুক ঠেলে উঠে আসা কান্নাটা চেপে ধরে সেই মহিলার শীর্ণকায় হাতের ওপর রাখল সে। মা, তোমায় যে বড্ড মিস করি। তুমি কি তোমার ছেলেকে চিনতেও পারছো না?
তুমি একটিবার আমার নাম ধরে ডাকো মা, প্লিজ ডাকো আমায়, তোমার কাছে টেনে নাও মা। এতগুলো বছর শুধু তোমার সুস্থ হওয়ার অপেক্ষায় বসে রয়েছে, কিন্তু এইভাবে কতদিন? গরাদের ভেতরে থাকা সেই মহিলা কি বুঝলো বোঝা মুশকিল, তবে অন্ধকার কুঠুরির মেঝেতে ধপ করে বসে মেঝেতে জমে থাকা এক রাশ ধুলোর মধ্যে অদ্ভুত এক দৃশ্য আঁকিবুকি কাটতে কাটতে বলল, उसने शंकर को मार दिया, मार दिया, मार दिया, उसे भी मार दिया। अब वो तुझे भी लेकर जाएगी, तुझे लेकर जाएगी। কোথায় নিয়ে যাবে আমায়? संगपाओ गांव में उस लड़की के घर पर जहाँ वो रहती है, वहाँ लेकर जाएगी, मार देगी। নামটা শুনে চমকে উঠল অবিনাশ। একই নাম সে তার ঠাম্মার মুখে বারবার ছোট থেকে শুনে এসেছে, তবে আসল সত্যিটা কি? কথাগুলো ভাবতে ভাবতে মাটির দিকে চোখ গেল তার। মহিলাটি তখন অদ্ভুত এক ছবি এঁকে চলেছে। একজন পুরুষ, তার ঠিক পিঠের ওপর দুই হাত দিয়ে গলা জড়িয়ে ধরে দুপা পেটের কাছে তুলে বসে রয়েছে এক মহিলা। মহিলার মুখটা বড়ই বিকৃত, বড়ই পৈশাচিক। বেশিক্ষণ সেদিকে তাকানো যায় না, তবে পুরুষের আদলটা চেনা ঠেকলেও ঠিক ধরতে পারল না। তবে অবিনাশ জানতেও পারল না যে তার ঠিক পেছনে খানিকক্ষণ অদ্ভুত সেই আঁকিবুকি কাটার পর গরাদের বাইরে দাঁড়িয়ে থাকা বছর 20 সেই যুবকের দিকে তাকিয়ে ভয়ে কুঁকড়ে উঠল সেই মহিলা। কালো হয়ে যাওয়া খয়াটে আঙুল তুলে তার দিকে নির্দেশ করে বলল, वो तेरे पीछे ही खड़ी है। পেছন থেকে অদ্ভুত এক পৈশাচিক গর্জন শুনে অবিনাশ এবার বেশ ভয় পেল। মেন্টাল অ্যাসাইলামের এই সেল 3 তলা বাড়িটার একদম উপরের দিকে রয়েছে। মাঝে লম্বা করিডোরের দুপাশে সারিবদ্ধভাবে এক একটি বন্ধ সেল। খানিকটা জেলের কয়েদিদের মতোই পেশেন্টদের পায়ে বেড়ি পরিয়ে রাখা হয়েছে। জায়গাটা বেশ নির্জন। হাতঘড়িতে সময় প্রায় সন্ধে 7টা। এই সময়টায় ভিজিটিং আওয়ার্স সাধারণত থাকে না, তবে এখনকার সিনিয়র কনসালটেন্ট ডক্টর অরিন্দম পাল অবিনাশের পরিবারের ঘনিষ্ঠ হওয়ায় সুযোগটা পেয়েছে সে। তাছাড়া মনে যে এখনো অনেক প্রশ্ন জমাট বেঁধে রয়েছে। ঠান্ডা শীতল গলার স্বর তার কানে ভেসে এলো। ঘাড় ঘুরিয়ে দেখার মতো সাহস তার নেই। লম্বা করিডোরের আলোগুলো ক্রমাগত দপদপ করে জ্বলছে, নিভছে। तुझे आना ही पड़ेगा, मैं तुझे अपनी साथ लेकर जाऊंगी, मुझे कोई नहीं रोक सकता, कोई भी नहीं। ঘাড়ের ওপর স্পষ্ট দুটো সাদা হাত ধীরে ধীরে চেপে বসে যাচ্ছে। থরথরিয়ে কাঁপতে থাকা অবিনাশ কোনো মতে ঘাড় ঘুরিয়ে দেখতে পেল হাত দুটো ধীরে ধীরে তার কাঁধ খামচে ধরছে। অবিনাশের মুখ জুড়ে জমে উঠছে বিন্দু বিন্দু ঘাম। পিঠের ওপর স্পষ্ট এক ভারী শরীরের ভার সে অনুভব করছে। ধীরে ধীরে দুটো রক্তশূন্য পা তার কোমর আষ্টে পৃষ্ঠে চেপে ধরল। এই ভার অনুভূত হওয়া তার প্রথম মোটেই নয়। ছোট থেকে এক অদ্ভুত দুঃস্বপ্নের শিকার সে। কে কে তুমি? কেন কেন আমাদের মুক্তি দিচ্ছ না? কি চাও তুমি? मौत के बाद तो सिर्फ मेरी ही होकर रह जाएगी। मुझे अगर ढूंढना है तो तुझे संगपाओ गांव में ही आना ही पड़ेगा। না 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 না, আমি যাব না, আমি কোথাও যাব না। অবিনাশ পাগলের মতো ছুটে গেল দেওয়ালের ঠিক ওপরে থাকা সিসিটিভি ক্যামেরার দিকে। দুহাত তুলে চিৎকার করে বলল, আমায় এখান থেকে বের করো প্লিজ, আমায় এখান থেকে বের করো প্লিজ, প্লিজ আমায় এখান থেকে বের করো, উদ্ধার করো আমায়। আমার দম বন্ধ লাগছে, আমার দম বন্ধ লাগছে। আমায় বার করো এখান থেকে প্লিজ, প্লিজ আমায় এখান থেকে বার করো। কন্ট্রোল রুমে এতক্ষণ কম্পিউটারের সামনে বসে গোটা ঘটনাটা পর্যবেক্ষণ করছিলেন ডক্টর অরিন্দম। গোটা বিষয়টা তার কাছে এখনো স্পষ্ট না। অবিনাশের শরীরটা খানিকটা যেন সামনের দিকে ঝুঁকে রয়েছে। দেখে অন্তত এটা মনে হচ্ছে যে তার কাঁধে কেউ যেন ভারী কোনো বস্তা তুলে দিয়েছে, যদিও সেসব কিছু দেখা যাচ্ছে না। সবটাই কি প্যারানয়েড ডিলিউশন, নাকি এর পেছনে রয়েছে গভীর রহস্য?
18 বছর আগে মিসেস শিবানীর সাথে ঠিক কি ঘটেছিল? ওই কার অ্যাক্সিডেন্ট, স্বামীর মৃত্যু, না সবটাই যেন চোখে ধাঁধা লাগাচ্ছে। স্যার, এবার আমাদের যাওয়া উচিত। ওইভাবে ওনাকে এমন এক পরিস্থিতির মধ্যে ফেলে পর্যবেক্ষণ করাটা কি উচিত হচ্ছে স্যার? পাশে বসে থাকা হাসপাতালের গার্ডদের প্রধান চিফ সিকিউরিটি মিস্টার দাসবক্সির দিকে তাকিয়ে নীরবে হেসে উঠলেন ডক্টর অরিন্দম। তাহলে উচিত নয় বলতে চাইছো? কিন্তু এটা তো ওর ট্রিটমেন্টের একটা পার্ট মাত্র। এর অতীত জুড়ে ভয়ঙ্কর এক দুর্ঘটনার ইতিহাস লুকিয়ে রয়েছে। স্যার, ওই মহিলা পেশেন্টকে তো শুনেছি হিমালয় মেন্টাল অ্যাসাইলাম থেকে বছর 5 আগে এখানে শিফট করা হয়েছিল। ঘটনাটা তো তারও আগের। হ্যাঁ দাসবক্সি, তারও আগে, প্রায় 18 বছর আগেকার এক বরফ ঝরা রাতে হিমাচল পুলিশ সাংপাও গ্রাম থেকে এক রহস্যজনক কল পায় এক মহিলার গলা। সে তাদের জানায় যে কোনো এক মহিলা নাকি তার স্বামীকে মারতে চায়। সে তাকেও টার্গেট করেছে, আর তাই সে গাড়ি নিয়ে মূল সড়ক পথের দিকে যাচ্ছে। পুলিশ পৌঁছেছিল ঠিকই, তবে কি স্যার? প্রত্যুত্তরে তিনি কিছু বলতে যাবেন, ঠিক সেই সময় সিসিটিভি ক্যামেরার সামনে ফুটে ওঠা দৃশ্যটা আবারও নজর কাড়ল তার। অবিনাশ মাটিতে বসে শরীরটাকে প্রচণ্ড বেগে দুলিয়ে চলেছে। নিজের 2 হাত দিয়ে পিঠের 2 দিকে খামচে ধরে কাকে যেন পিঠ থেকে ঝেড়ে ফেলতে চাইছে। গারদের ওই প্রান্তে জানলার গ্রিল দিয়ে মাথার খানিকটা বাইরে গলিয়ে এক মহিলা বিড়বিড় করে কি যেন বলে চলেছে, ঠিক শোনা যাচ্ছে না। বাকিটাও নিজের মুখে বলবে, তার আগে চলো ব্যাপারটা দেখা যাক। তারা চেয়ার ছেড়ে দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। वो तुझे अपने साथ लेने आई है। सबको मार देगी वो, किसी को नहीं छोड़ेगी, किसी को नहीं। उसने शंकर को भी ले गई, शंकर को भी ले गई, शंकर को भी ले गई। तुझे भी ले जाएगी वो, तुझे भी ले जाएगी। আর কত সহ্য করব? এমন এমন নরকীয় যন্ত্রণার হাত থেকে কি মুক্তি নেই? হ্যাঁ, মুক্তি নেই একেবারে। মহিলাটা তার কথা শুনে খিলখিলিয়ে হাসতে হাসতে গারদের শক্ত লোহার শিকে জোরে জোরে মাথা ঠুকতে লাগলো। ঢং ঢং শব্দ গোটা করিডোরে ছড়িয়ে পড়তে লাগলো। ওদিকে অবিনাশের 2 কাঁধ আর পেটের দুদিক ক্রমাগত লাল হয়ে উঠছে। দেখে মনে হচ্ছে যেন কোনো এক দুরারোগ্য চর্মরোগ ধীরে ধীরে তার গোটা শরীরটাকে গ্রাস করে নিচ্ছে। তার চোখের সামনে একটু একটু করে অন্ধকার ঘনিয়ে আসছে, চারপাশে শব্দ ধীরে ধীরে মিলিয়ে আসছে। মাটিতে ধপ করে আছড়ে পড়ার আগে তার কানে শুধুমাত্র একটাই শব্দ এলো, उस गांव में तेरे हर सवाल का जवाब मिलेगा। जा जा, जितना जल्दी हो सके उसके पास जा जा। তারই সাথে তার কানে ভেসে এলো তাদের যেন পায়ের শব্দ। তারা এদিকেই দৌড়ে আসছে। ধূপধাপ শব্দটা বেড়েই চলেছে। কিছু টুকরো টুকরো কথা, আর তারপরেই বরফে ঘেরা ছোট্ট কাঠের বাড়িটার ফায়ারপ্লেসের সামনে বসে রয়েছে এক যুবক। খোলা দরজা দিয়ে ধেয়ে আসছে ঠান্ডা ঝোড়ো বাতাস। একটি মেয়ে, হ্যাঁ মেয়েই বটে। তার সারা শরীর জুড়ে পাহাড়ি মেয়েদের মতো একটা পোশাক, পা থেকে মাথা পর্যন্ত সাদা বরফের কুচিতে ঢাকা। ঘরের এক কোণায় 2 হাঁটুর মাঝে মুখ রেখে অনবরত ফুঁপিয়ে কেঁদে চলেছে সে। যুবকটি যেন তাকে আগেও দেখেছে। সে ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো। মাটিতে হামাগুড়ি দিয়ে সে একটু একটু করে মেয়েটার কাছে এগিয়ে যেতে লাগলো। যুবকটির সারা শরীর ঠান্ডায় থরথর করে কাঁপছে। কাঁপা কাঁপা গলায় সে বলল, কে কে আপনি? এইভাবে কাঁদছেন কেন? হ্যাঁ, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ। সে উন্মাদের মতো কাঁপতে শুরু করলো। এবার কান্নার দমকে তার নিজেরও গোটা শরীর কাঁপতে লাগলো। ধীরে ধীরে মুখ তুলে চাইল সে। তার মুখ যুবকটির চোখে পড়তেই সে 2 হাত দূরে ছিটকে সরে এলো। মেয়েটার গোটা মুখ জুড়ে অজস্র কাটার দাগ।
ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে নামছে রক্ত। তার ঠোঁটের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি আড়াআড়িভাবে চেরা দাগ। ফুঁপিয়ে কেঁদে উঠে সেই যুবকটিকে উদ্দেশ্য করে বলে উঠল, क्या मैं बदसूरत हूँ? क्या मैं सुंदर नहीं हूँ? बोलो। যুবকটি তখন ভাষা হারিয়েছে। সে তার দুই চোখ দুই হাতে চেপে ধরে বিস্ফারিত কণ্ঠে বলল, সরে যাও, সরে যাও, সরে যাও, দূরে সরে যাও। আমি তোমার ওই রূপ সহ্য করতে পারছি না। যাও 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 যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। মেয়েটা দু হাতে পায়ে ভর দিয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার জমাট বাঁধা সাদা শরীরটা দেখলে মনে হবে বহু বহু বছর ধরে বরফের তলায় সে পরম নিশ্চিন্তে ঘুমিয়েছিল, যেন হঠাৎ জেগে উঠেছে। তার সারা শরীর থেকে ঝরে পড়ছে সাদা বরফের কুচি। মুখে সেই চেরা রহস্যময় হাসি। আবারও সে পৈশাচিক কণ্ঠে বলল, क्यों मुझे कोई पसंद नहीं करता? क्या मैं इतनी बुरी हूँ? बोलो, बोलो ना अविनाश। না 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 না, তোমার মতো কুৎসিত জঘন্য দর্শন মেয়ে আমি জীবনে দেখিনি। যাও যাও তুমি। হাসিটা মুহূর্তে পরিণত হলো ক্রুদ্ধ গর্জনে। সে মাটি আঁকড়ে চিৎকার করে বলে উঠল, तुम सब एक जैसे हो, जिसे सिर्फ सुंदर लड़की ही चाहिए, पर अब नहीं और नहीं। मैं तुम्हें भी मेरे साथ लेकर ही जाऊंगी और मुझे कोई नहीं रोक पाएगा और डॉक्टर भी नहीं। না 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 না, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় মুক্তি দাও। সেই ছোটবেলা থেকে প্রতি রাতে তুমি স্বপ্নে এসো। আমায় দিনের পর দিন উন্মাদ করে তুলছো তুমি। কে কে তুমি? কি নাম তোমার? झिलमिल। ये नाम याद रखना अविनाश, और ये झिलमिल तुम्हें लेकर ही जाएगी। বদলে যাচ্ছে দৃশ্যপট। চোখের সামনে থেকে মিলিয়ে যাচ্ছে সবটা। কাঠের বাড়ি, বরফের টুকরো, ঝিলমিল, সেই বিভৎস কাটা ছেঁড়া মুখটা, অদ্ভুত রিনরিনে গলা, সবকিছু। উজ্জ্বল আলো তার চোখ ধাঁধিয়ে দিচ্ছে। দুই হাতের স্পর্শ খুঁজে পাচ্ছে নরম বিছানার চাদর। কানে ভেসে আসছে দুই পুরুষালী কণ্ঠের কথোপকথন। স্যার দেখুন, চোখ মিলছে, ওনার জ্ঞান ফিরে আসছে। অনিমেষের মুখের ওপর ঝুঁকে পড়েছে একটা চেনা মুখাবয়ব। ডক্টর অরিন্দম, কিন্তু আপনি এখানে? শান্ত হও অবিনাশ, শান্ত হও। তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে, প্রায় 1.5 ঘন্টা বাদে আবার জ্ঞান ফিরেছে। থ্যাঙ্ক গড যে তুমি আবারও ফিরে আসতে পেরেছো, এটাই অনেক। আমি এখানে কেন এলাম ডক? তুমি তোমার মাকে দেখতে 3 তলায় গিয়েছিলে। সেখানে কিছু একটা দেখে বা কোনো কারণে ভয় পেয়ে তুমি অজ্ঞান হয়ে পড়ো। আমরাই তোমায় ঘরে নিয়ে আসি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার মনে পড়েছে। জানেন ডক্টর, আমি আজ আবার ওকে দেখেছি। তাই? তুমি নিশ্চিত? হ্যাঁ হ্যাঁ ডক্টর। খানিক আগে তুমি অজ্ঞান অবস্থাতেও চিৎকার করে বলে উঠেছিলে যে দূরে যাও, তুমি কুৎসিত। এটা সেটা? কাকে দেখেছিলে? স্বপ্নেও সেই মেয়ে? এতদিন ধরে শুধু স্বপ্নেই তাকে দেখতাম, কিন্তু এইবার এত কাছে। আমার ভাবলেও কেমন গাটা শিউরে উঠছে। দেখো অবিনাশ, তোমার এবং তোমার পরিবারের সাথে যা যা ঘটে গিয়েছে সেসব আমি বদলাতে পারবো না। তুমি যখন বেশ ছোট ছিলে, তোমার ঠাকুমা মানে মিসেস বসু আমার কাছে তোমায় নিয়ে এসেছিলেন। সমস্যাটা ইনসমনিয়া, অনিদ্রা রোগে দীর্ঘদিন ভুগছিলে তুমি। চোখ বুঝলেই দুঃস্বপ্ন তোমায় তাড়া করে বেড়াতো। আজও আমায় তাড়া করে বেড়ায়। মাঝে বেশ কিছু বছর ভালো ছিল জানেন, আর তারপর আবার সেই ডাক, আবার সেই ছোট্ট কাঠের বাড়ি, বরফে ঢাকা পাহাড়, আর সেই মেয়ে কি, তাই তো অবিনাশ? উত্তর দিল না সে, মাথা নিচু করে বসে রইল। দেখো, তোমাদের যে প্রপার্টি হিমাচল প্রদেশের ওই গ্রামে রয়েছে, সেটার ওয়ারিশ এখন তুমি। সেটা নিয়ে কি করবে বিষয়টা একেবারেই তোমার ব্যক্তিগত। আজ থেকে বেশ কিছু বছর আগে তুমি যখন ছোট্টটি ছিলে, তোমার বাবা আর মা ওই বাড়িতে গিয়ে ওঠেন। ওনাদের সাথে কি ঘটেছিল সেটা আমার পক্ষে বলা যদিও সম্ভব নয়, তবে তোমার বাবার লাশ কিন্তু আমি তোমার মায়ের গাড়ির চাকার নিচে থ্যাতলানো অবস্থায় পাওয়া গিয়েছিল। তোমার মায়ের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। ইনফ্যাক্ট অ্যাক্সিডেন্ট করার আগে উনি
হিমাচল পুলিশ স্টেশনে যোগাযোগ করে এটাও বলেছিলেন যে নাকি তাদেরকে কেউ মারতে চাইছে, তারা যেন রেস্কিউ টিম এনে তাদেরকে উদ্ধার করেন। তোমার মায়ের নামে রান অ্যান্ড হিট কেস নথিভুক্ত হলেও তিনি বহু আগেই মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। এরপর তাকে কলকাতায় শিফট করা হয়। তোমার ঠাম্মা জামিন মঞ্জুর করিয়ে তাকে বাড়ি নিয়ে আসেন। ছোটবেলায় মাকে দেখেছি ডক, ওই ঘরের কড়িকাঠের দিকে তাকিয়ে থাকতো। রাত নামলে বিছানা ছেড়ে ঘরের অন্ধকার কোণগুলোয় কাকে যেন খুঁজে চলতো। সবচেয়ে অদ্ভুত কি জানেন? হ্যাঁ জানি তুমি কি বলবে। জন্মবিধি যার মাতৃভাষা বাংলা, অদ্ভুতভাবে তিনি সেই ভাষা ভুলে গিয়ে হিন্দিতে কথা বলেন কেন, তাই তো? হ্যাঁ ডক, ছোটবেলায় মায়ের পাশে ঘুমাতাম, কিন্তু মা কেন জানি না তাচ্ছিল্য ভরে আমার দিকে তাকিয়ে থাকতো। একবার তো ঘুমের ঘরে তোমার গলা চেপে ধরেছিল। হ্যাঁ। দেখো অবিনাশ, তুমি এখন যথেষ্ট বড় হয়েছ। তোমার মায়ের ভালোর জন্যই আমি তাকে মেন্টাল অ্যাসাইলামে শিফট করতে বলেছিলাম, নইলে কোনোদিন চূড়ান্ত অঘটন ঘটে যেত। মিসেস বসু নিজেও শিক্ষিত এবং আধুনিক মনস্কা, তিনি গোটা বিষয়টি বুঝতে পেরেছিলেন। তবে মায়ের গাড়ির তলায় তোমার বাবার শরীর, না, আমার কাছে এখনো সবটা স্পষ্ট নয়। মা আমায় মাতৃস্নেহ দিতে পারুক বা না পারুক, দুঃস্বপ্ন দিয়ে গিয়েছে। আর আজ তো আমার কাঁধের উপর সেই মেয়েটা চেপে বসেছিল। বারবার বলছিল সে আমায় টেনে নিয়ে যাবে। খানিক আগেও আমি স্বপ্নে দেখি তাকে। আমার বাপ ঠাকুরদা পেশায় ছিলেন লেখক। তিনি তো সাংপাওতে ওই বাড়িটা কিনে একাই থাকতেন। সেই সময় একটা বই পাঠক মহলে বেশ জনপ্রিয় হয়েছিল, দি ডেথ অফ আ মিস্টেরিয়াস গার্ল। সেখানে রয়েছে এক গ্রাম্য কিংবদন্তির অভিশাপে গাথা এবং তারই সাথে তার নিজের দিনলিপি। একটি মেয়ের কথা বরাবর উল্লেখ করা রয়েছে, নাম অবশ্য বলা নেই। একটা গ্রাম যেখানে একটা মেয়ে থাকতো, একটা অসহায় মেয়ের গল্প, যে ওই গ্রামে আসা এক বিদেশি যুবকের প্রেমে আত্মহারা হয়ে উঠেছিল। তবে সেই যুবক ছিলেন বিবাহিত। মেয়েটি এতটাই উন্মাদ হয়ে পড়েছিল যে সে তাকে নিজের করে পাওয়ার জন্য শেষ পর্যায়ে অবধি চলে গিয়েছিল। এই শেষ পর্যায়ে ঠিক কি তা আমিও জানি না। তবে এরপর সেই মেয়েটিকে নাকি গ্রামে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। বিদেশি সেই যুবক অবশ্য তারপরেও বেশ কিছু বছর সেখানে ছিল। তবে এই গল্পের শেষটা কিন্তু অসমাপ্ত রয়ে গিয়েছে। শুধু কিছু বর্ণনা এবং ভয়াবহ কিছু দৃশ্যপট। এই বইটি লেখার পর শুনেছি সেই লেখকের নাকি মৃত্যু হয়, সেও এক অদ্ভুত কায়দায়। আচ্ছা অবিনাশ, ওই গ্রাম নিয়েও তো বেশ কিছু কথা হাওয়ায় ভাসে। শুনেছি বইটা লেখার পর নাকি ওই গ্রামে এক পুরুষের অদ্ভুতভাবে মারা যাওয়ার খবর আছে, আর নারীরা সকলে শোকে দুঃখে পাগল হয়ে আত্মহত্যা করে, না হয় গ্রাম ছেড়ে পালায়। এখানে একটা ছোট্ট ক্লু কিন্তু পাচ্ছি। যে কষ্ট সেই মেয়েটা পেয়েছে, সেই একই বিরহ জ্বালা সে বাকিদেরও অনুভূতি করিয়েছে। তোমার কাছে ওই বইটার কোনো এডিশন পাওয়া যাবে কি? ডক্টর, স্কুলে থাকতে একবার পড়েছিলাম, আজও হয়তো আছে, খুঁজে দেখতে হবে। আর তখন কি আর জানতাম যে আমাকে ওই বইয়ের সূত্র ধরে এই গ্রামে যেতে হতে পারে। মানে? হ্যাঁ ডক্টর, আমি ঠিক করেছি ওই গ্রামে যাব এবং ওই বাড়িতে উঠব। দেখব কি হয়। হয়তো আমার মায়ের এমন অবস্থা, বাবার অ্যাক্সিডেন্ট, ঠাকুরদার আত্মহত্যা, গ্রামে এতগুলো পুরুষের মৃত্যু, আমার দুঃস্বপ্ন, সেই মেয়েটার বারবার আমার কাছে ফিরে আসা, আর সর্বোপরি ওই কিংবদন্তি রহস্যময় কোথায় গেল, সেই প্রশ্নের উত্তর হয়তো জানতে হবে। সবকিছু কোনো না কোনো সম্পর্ক তো রয়েছে ডক্টর। খানিকটা ক্লু তো আপনি নিজেও আমায় দিলেন। এইবার সেই সূত্র ধরেই সত্যিটা জানার পালা। তুমি কি পাগল হলে? আমি তো শুধুমাত্র গল্প অনুযায়ী কি কি ঘটতে পারে তার একটা থিওরি খাড়া করলাম মাত্র।
শোনো শোনো অবিনাশ, পাগলামো করো না। ওখানে কি আছে না আছে আমি জানি না, কিন্তু আমি তোমাদের পারিবারিক ডাক্তার। তোমার মায়ের ট্রিটমেন্ট আমিই করেছি, এমনকি তোমার মায়ের ট্রিটমেন্টের দায়িত্ব আমারই। তোমরা দুজনেই আমার পেশেন্ট। যদিও আমি তোমায় আমার নিজের ছেলের মতোই দেখি, বরফের দেশে একটানা অনেকক্ষণ থাকলে চোখে ধাঁধা লাগে। মানুষ এমন অনেক কিছু দেখে যা অস্বাভাবিক। কে বলতে পারে তোমার বাবা বা মা এমনই ইলিউশনের শিকার? হয়তো সেই দাম্পত্য কলহের কারণে তোমার মা একাই বেরিয়ে গিয়েছিলেন। তোমার বাবা পিছু ধাওয়া করতে করতে সেখানে পৌঁছালে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত তিনি তাকে গাড়ি চাপা দেন। অনেক সময় এমনটা ঘটে। আর দুঃস্বপ্ন, ওই একই দুঃস্বপ্ন বারবার দেখাটাও তো একটা মানসিক রোগ ডক্টর। আজ তো আবার তাকে নিজের চোখে দেখেছি, এতটা কাছে যে ভাবলে আমার সারা শরীর শিউরে উঠছে। এমনকি আজ প্রথমবার আমি তার নাম জানতে পেরেছি। নাম জানতে পেরেছো? হ্যাঁ ডক্টর, হ্যাঁ, স্বপ্নে সে আমায় জানিয়েছে। কি নাম? ঝিলমিল। পকেট থেকে একটা সিগারেটের বাক্স বের করে সেখান থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে রাখলেন ডক্টর অরিন্দম। নাকের ডগায় খসে পড়া চশমাটা তুলে ধরে লাইটার জ্বালিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, তাহলে তুমি কবে যাবে বলে ঠিক করলে? ঘরের বাতাসে গোল গোল ঘুরতে থাকা সিগারেটের রিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে অবিনাশ বলল, আমি অনলাইনে টিকিটের ব্যবস্থা করছি, ফ্লাইটে যাব ঠিক করেছি। যাবে যখন ঠিক করেই নিয়েছো, তাহলে তোমায় আর বাধা দিতে আমি পারি না। সমস্ত সমস্যার মূলে ওই বাড়িটি। আমি তোমার এবং তোমার মায়ের ডাক্তার। সম্পর্কটা যদি শুধু ডাক্তার বা পেশেন্টের হতো তাহলে হয়তো এত মাথা ঘামাতে যেতাম না আমি। তবে সেই ছোট থেকে তোমার স্ট্রাগল দেখেছি অবিনাশ। তোমার মায়ের এমন অবস্থা, কিন্তু তবুও তুমি হাল ছাড়োনি। শোনো অবিনাশ, তুমি একা নও, আমিও তোমার সাথে যাচ্ছি। হ্যাঁ সত্যি সত্যি ডক্টর, আপনি যাবেন? হ্যাঁ আমি যাব। আমিও দেখতে চাই এর শেষটা কোথায়। আর হ্যাঁ, সাথে এই বইটা নিতে ভুলো না। সময়টা জানিয়ে দিও। সি ইউ ইন দ্য এয়ারপোর্ট। নীল আকাশের বুক চিরে হিমাচলের কাংরা এয়ারপোর্টে যখন ফ্লাইট এসে দাঁড়ালো, হাত ঘড়িতে তখন সময় দুপুর 1টা। সময়টা নভেম্বর হলেও বেশ কনকনে ঠান্ডা পড়েছে। শরীরের পুলোভারটা ভালোভাবে টেনে নিয়ে এয়ারপোর্ট থেকে লাগেজ সংগ্রহ করে যখন অবিনাশ এবং ডাক্তার অরিন্দম বাইরে এসে দাঁড়ালেন, তখন এক ঝাঁক ঠান্ডা বাতাস তাদের শরীর কাঁপিয়ে দিয়ে গেল। অরিন্দমবাবু হাত দুটো খানিক গরম করার জন্য কোচলে নিয়ে অবিনাশকে বললেন, এখন একটা গাড়ি ভাড়া করে চলো, যাওয়া যাক। এয়ারপোর্টের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার আর ল্যান্ড রোভারগুলোর দিকে তাকিয়ে অবিনাশ বলল, আমি একটা কথা ভাবছি ডক্টর। কি বলো তো? মায়ের তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, রাইট? কলকাতা থেকে নিশ্চয়ই গাড়ি ড্রাইভ করে এত দূর মা আসেননি। নিশ্চয়ই এমনই কেউ তাদের ওই জায়গাটায় পৌঁছে দিয়েছে। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, তাহলে ড্রাইভার কোথায় গেল? সেও কি ওই দিন ওই স্পটে ছিল? জানি না, বাকিগুলোর মতো এর উত্তরও আমার কাছে নেই। এনিওয়ে, ওই যে দূরে গাড়িটা দেখছো, চলো সেখানে গিয়ে কথা বলা যাক। দুধ সাদা গাড়িটার ওপরে সূর্যের আলো পড়ে চকচক করছে। একজন পাহাড়ি ছেলে, বয়স আনুমানিক অবিনাশের মতোই হবে। গাড়ির গায়ে হেলান দিয়ে একটা সিগারেট মুখে নিয়ে উদাস চোখে সামনের দিকে তাকিয়ে রয়েছে। ভাই চলোগে ক্যা? প্রশ্ন করল অরিন্দমবাবু। হাত থেকে তৎক্ষণাৎ সিগারেট ফেলে দিয়ে সে বলে উঠল, अब लोग को कहाँ जाना है सब्जी? सांगपाओ गांव में जाना है, लेकर चलिएगा? নামটা শুনে তার ছোট চোখ দুটো কেমন যেন অস্থির হয়ে উঠল। সে প্রশ্ন করল, उस गांव में क्यों जाना है सब्जी? उधर तो कोई नहीं रहता। पर्सनल काम के लिए जाना होगा। वहाँ पर हम लोगों का एक प्रॉपर्टी है, उसी का सिलसिले में हम लोग आए हैं। सब्जी वो जगह श्रापित है। पिछले कई सालों से वहाँ कोई नहीं रहता। जो भी आज तक गया है, कोई भी जिंदा लौट के नहीं आया। मुझे माफ करना, मैं नहीं जा सकता। ठीक है, हम लोग फिर दूसरा ड्राइवर देखते हैं। कोई नहीं जाएगा सब्जी। चुड़ैल के हाथ में कोई नहीं आना चाहता। चुड़ैल? हाँ सब्जी, उसने तो पहले ही सबको मार दिया था। अब वो जगह पूरा खंडर बन चुका है। कोई तो उपाय होगा ना?
अगर आप लोगों को मरने का इतना ही शौक है तो ट्रैवल एजेंसी से अपने लिए एक गाड़ी बुक कर लीजिए। दिन के हिसाब से भाड़ा देना पड़ेगा। आपके पास उन लोगों का कोई कांटेक्ट नंबर है क्या? चलिए मैं आप लोगों को एजेंसी तक ले जाता हूँ, पर एक बात। क्या? उन लोगों को मत बताओगे कि आप लोग संगपंग गांव में जा रहे हो। कुछ साल पहले कलकत्ता से आए हुए एक ईगल ने ऐसा ही करके भाड़ा लेकर उस गांव में गई थी। पता नहीं उसके बाद क्या हुआ, मैडम जी ने उस गाड़ी से अपने ही हस्बैंड को कुचल दिया। কথাটা শুনে অবিনাশ এবং অরিন্দম বাবু একে অপরের দিকে একবার আর চোখে তাকিয়ে নিল। এরপর ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, চলো ফির। সরু খাড়াই পথের এক প্রান্তে সাদা বরফে ঢাকা পাহাড়, অন্যদিকে খাদ। গাড়ি ভাড়া পাওয়ার ব্যাপারটা এতটাও সহজসাধ্য ছিল না। অনেক তোষামত করে পরিচয়পত্র দেখানোর পর মোটা অঙ্কের টাকা সিকিউরিটি মানি হিসেবে রেখে শুধু একটা দিনের জন্য তারা নিজেদের গাড়ি ভাড়া দিয়েছে। যদিও ট্রাভেল এজেন্সির ম্যানেজার সরু চোখে প্রশ্ন করেছিল যে কলকাতার পিচ ঢালা রাজপথে গাড়ি চালানো আর পাহাড়ি পথে গাড়ি চালানোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অরিন্দমবাবু ম্লান হেসে জবাব দিয়েছিলেন তিনি পারবেন, আসলে তাকে যে পারতেই হবে। খুব ধীরে সুস্থে গাড়ি চালাচ্ছেন তিনি। তার ঠিক পাশে বসে রয়েছে অবিনাশ, হাতে একটা খোলা বই। অরিন্দমবাবুর দিকে না তাকিয়ে সে বলে উঠল, আচ্ছা তাহলে ওই দিনও বাবা মা আমাদেরই মতো প্রাইভেট গাড়ি ভাড়া নিয়ে ওই গ্রামে গিয়েছিল, আর মা বাবার এমন ঘটনার পর সম্ভবত আর কিছু তেমন ঘটেনি। তাই ওই ছেলেটার এমন একটা ঘটনার কথা স্পষ্ট মনে আছে। বাকি যারা ট্যুরিস্ট আসে তারা ওদের গাড়িতেই ট্রাভেল করে কিনা? হ্যাঁ অবিনাশ, তেমনই তো মনে হচ্ছে। আসলে জায়গাটা তো ছোট, এমন ঘটনা অনেকেই মনে রেখেছে। সম্ভবত ছেলেটা তার পরিবারের কাছ থেকে জেনেছে। এসব দিকে হাওয়ার আগে খবর ছড়িয়ে পড়ে, বুঝলে তো। সে যাই হোক, হ্যাঁ তোমার ওই বই কি বলছে? শুনবেন ডক্টর, গল্পের অনেকটা অংশ তো আগেই বলেছি। এখন আপাতত বাবার ঠাকুরদার বলা একটা উক্তি তুলে ধরি। বাইরের দিকে তাকিয়ে ধীরে ধীরে সে বলতে শুরু করলো, অমৃতের জগতে জীবনের স্পন্দন পেলে ভালোই লাগতো, কিন্তু সারি সারি মৃত শরীরের স্তূপে দাঁড়িয়ে কি কাব্য চর্চা চলে? ফিরে যেতে চাই, কিন্তু সে ফিরতে দেয় না। সে যে বারবার ফিরে ফিরে আসে, আমার চোখে চোখ দিয়ে প্রশ্ন করে। অদ্ভুত জটিল এক ধাঁধা অবিনাশ, এর তল পাওয়া মুশকিল। ঠিক কি দেখেছিলেন তা জানি না। সবচেয়ে বড় প্রশ্ন, জায়গাটা তো পরিত্যক্ত, ওই বাড়ি আইডেন্টিফাইটা করবো কিভাবে? অরিন্দমবাবুর কথা শুনে বইয়ের একটা পাতা তার সামনে মেলে ধরল অবিনাশ। ঠিক এইভাবে। অরিন্দমবাবু দেখলেন একটা কাঠের একতলা বাড়ির সামনে দীর্ঘকায় এক পুরুষ দাঁড়িয়ে রয়েছে। একটা সাদা কালো ছবি। ভদ্রলোকের মাথায় একটা কালো গোল টুপি, হাতে দস্তানা, একটা কালো পুলোভার তার গোটা শরীরটাকে ঢেকে রেখেছে। এত বছর আগের একটা সাদা কালো ছবি আজও কেমন যেন অমলিন হয়ে রয়ে গেছে। হ্যাঁ ডক্টর, কিন্তু কথাটা সেটা নয়। ওই বাড়িটা ভালোভাবে খুঁজে দেখলে হয়তো খুঁজেও পাবো। হয়তো আজ রাত্রিবাস করে কাল ব্যাক টু কলকাতা। বাইরের দিকে উদাস চোখে চেয়ে অবিনাশ বলে উঠল, যদি সে ফিরতে দেয়। কানের পাশ দিয়ে শো শো করে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। অবিনাশের কথাটা ড্রাইভিং সিটে বসে থাকা অরিন্দমবাবু শুনতে পেলেন কিনা জানা নেই, তবে হঠাৎ রিয়ার ভিউ মিররে চোখ পড়তে চমকে উঠল অবিনাশ। পাহাড়ি রাস্তার একধারে কে যেন দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাদের দেখে চলেছে। পরনে পাহাড়ি মেয়েদের মতো পোশাক। মুখটা স্পষ্ট বোঝা না গেলেও সে যে তাদের দেখে চলেছে এ ব্যাপারে নিশ্চিত। বেশ কৌতূহল জাগল তার। সেও আয়নার ভেতর দিয়ে যতটা সম্ভব তার দিকে চেয়ে রইল। অবিনাশের মনে হলো মেয়েটা যেন হাসছে, অদ্ভুত এক নীরব হাসি। হঠাৎ সে দুলতে শুরু করলো। মনে হলো তার সারা শরীর যেন ঠক ঠক করে কাঁপছে, গোটা শরীরটা ধনুকের ছিলার মতো এঁকে বেঁকে যাচ্ছে। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বেড়ে উঠছে। অবিনাশের বিস্ফারিত দুই চোখের সামনে মেয়েটা শূন্যে ভেসে উঠল। হাওয়ার গতিবেগে সে তাদের গাড়ির গতির সাথে তীব্র বেগে ধেয়ে আসছে। মিনিটে মিনিটে বেড়ে উঠছে তার গতি। তার পা দুটো হাওয়ায় ভাসছে, কিন্তু তার সারা শরীর জুড়ে এত সাদা বরফের কুচি কোথা থেকে এলো? এতক্ষণ তো তাকে স্বাভাবিক মনে হচ্ছিল। অরিন্দমবাবু বিষয়টা এতক্ষণ খেয়াল করেননি।
তিনি অতি সাবধানে গাড়ি চালাচ্ছিলেন, তবে এবার গাড়ির কাঁচে অবিনাশ যখন গোটা মুখটা চেপে ধরে বাইরের দৃশ্য দেখে চলেছে, বিষয়টা অস্বাভাবিক লাগলো তার। এত মন দিয়ে বাইরে কি দেখছো অবিনাশ? পথের বাঁক শেষ হতেই একটা পাথরের ঢিবি চোখে পড়ল অরিন্দম বাবুর। সাংপাও 1 কিলোমিটার। মাইলস্টোন দেখে বড় নিশ্চিন্ত হলেন বটে, তবে অবিনাশকে মোটেই সুস্থ দেখাচ্ছে না। তিনি আবারও প্রশ্ন করলেন, অবিনাশ কি দেখছো? কেউ তো নেই, কাকে দেখছোই বা? মেয়েটি গাড়ির একদম কাছে চলে এসেছে। এবার অবিনাশ স্পষ্ট দেখতে পাচ্ছে তার গোটা শরীর, মুখের চারদিকে অজস্র কাটাকুটির দাগ, মুখের দুদিকে কান অবধি কোনো এক ধারালো অস্ত্র দিয়ে চেরা। ডক্টর ডক্টর ডক্টর, ও এসে গেছে, ও এসে গেছে। আমাদের সকলকে শেষ করে দেবে ডক্টর, আমাদের সকলকে শেষ করে দেবে। অবিনাশের দৃষ্টি অনুসরণ করে ড্রাইভিং সিটে থাকা অরিন্দমবাবুও বাইরের দিকে চাইলেন, কিন্তু কই, কেউ তো নেই। শুধু এক রাশ জমাট বাঁধা সাদা কুয়াশার স্তর ধীরে ধীরে তাদের গাড়িটা ঘিরে ধরেছে। সময়টা দুপুর, তাই এমনটা হওয়া একটু অস্বাভাবিক বটে, তবে পাহাড়ের এত উঁচুতে এমন ঘটনা মোটেই বিরল নয়। হেডলাইটের আলো জ্বাললেন তিনি। অবিনাশ তখনও একইভাবে সেদিকে তাকিয়ে ঠকঠক করে ভয় কেঁপে চলেছে। মেয়েটা এবার গাড়ির জানলার কাঁচে ঠিক অবিনাশের হাতের 2 পাতার উপর নিজের হাত রেখে বিড়বিড় করে উঠল, मैं कही थी ना तू आएगी, तेरे सब सवालों का जवाब तुझे उस घर में ही मिलेगा। तुझे मैं अपने साथ लेकर ही जाऊंगी। গাড়ি থামান, গাড়ি থামান, গাড়ি থামান ডক্টর, নইলে ও আমাদের মেরে ফেলবে। গাড়ি থামান। অদ্ভুত এক পাগলের মতো আচরণ শুরু করলো অবিনাশ। সে সজোরে গাড়ির স্টিয়ারিং হুইল চেপে ধরে ব্রেকে পা দিল। থামো থামো অবিনাশ, থামো, এমন পাগলামো করো না, থামো। আরে না 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 না, আপনি গাড়ি থামান, গাড়ি থামান ডক্টর, গাড়ি থামান, এক্ষুনি গাড়ি থামান। গাড়ির ভেতরে দুজন যখন নিজেদের মধ্যে বাগবিতণ্ডায় ব্যস্ত, ঠিক সেই সময় মেয়েটা ধীরে ধীরে ঘন সাদা কুয়াশায় মিলিয়ে যাচ্ছে। সাথে মিলিয়ে যাচ্ছে সেই কুয়াশা যা এতক্ষণ তাদের চারদিক ঘিরে ছিল। ক্যাট শব্দ তুলে গাড়িটা যখন থামল, ঠিক সামনে একটি আধভাঙা কাঠের বাড়ি তাদের চোখে পড়ল। 2 চোখ কচলে অবিনাশ একবার বাড়িটার দিকে আর একবার বইয়ের সেই খোলা পাতার দিকে চাইল। কাঁপা কাঁপা হাতে আঙুল দেখিয়ে সে বলল, এই সেই বাড়ি, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। সন্ধে নেমেছে, বাইরে শোঁ শোঁ শব্দে বয়ে চলেছে ঠান্ডা বাতাস। এই সময়টায় প্রায় বরফ পড়ে, তাপমাত্রা মাইনাসে নেমে যায়। ঘুণ ধরা কাঠের দেওয়ালগুলোর দিকে চেয়ে ডক্টর অরিন্দম বলে উঠলেন, আগেকার দিনের বাড়ি তো, এখনো টিকে আছে। চামড়ার ব্যাগটা থেকে 1 বোতল হুইস্কি বের করে ফায়ারপ্লেসের সামনে রাখলেন তিনি। এখানে আসার আগে কিনে ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল। ভাগ্য ভালো, চেকিংয়ে ধরা পড়েনি। আসলে এখানে কোথায় পাবো সেটা জানতাম না। বইয়ের পাতাটা এখনো খোলা রয়েছে। সেদিকে তাকাতে এর উত্তরে অবিনাশ একটা অন্য কথা বলে উঠল, বাবার মৃত্যুর পরেও এই ঘরে পুলিশ হুইস্কি রাত খাওয়া বোতল আর গ্লাস উদ্ধার করেছিল। 1 ঢোক গলায় ঢালতে গিয়েও থেমে গেলেন অরিন্দমবাবু। সেদিকে চেয়ে ফিক করে হেসে অবিনাশ বলল, ভয় পেলেন নাকি? যেটা ঘটার আজ রাতেই ঘটবে। সে আপনি মদ খান আর নাই বা খান। এই দেখুন, এই পাতায় আমার পূর্বপুরুষ কি লিখে গিয়েছে। ফায়ারপ্লেসে আজ কাঠ নেই, ফলত ঠান্ডাটা বেশ হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা। অবিনাশ ধীরে ধীরে পড়তে শুরু করলো, বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে বাস্তব আর কল্পনার মাঝে নিজের অতীতকেই হারিয়ে ফেলছি না তো। সে ফিরে এসেছে, মৃত্যুর পরেও তার এত টান, এই বাড়িটা ঘিরে তার এত মায়া। একের পর এক পুরুষ মারা যাচ্ছে, কখনো আত্মহত্যা, আবার কখনো বা দুর্ঘটনা। সূর্য ডুবলে সারা শরীর হিম হয়ে ওঠে, না ঠান্ডায় নয়, ভয় আতঙ্কে। বেঁচে থাকতে যেই চোখ যেই মুখ আমি সহ্য করতে পারতাম না, তাকে রাতের পর রাত দেখতে হচ্ছে। কি দুঃসহ যন্ত্রণা, আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। পরের পাতাগুলো ওল্টালো সে। ঘরে পিন পতন নিস্তব্ধতা। সে আবারও পড়তে শুরু করলো, ও আমার মাথায় রয়েছে, মাথায় রয়েছে আমার। বারবার বারবার কাছে পেতে চাইছে। সে জানিয়েছে আমার বংশেই যারাই এখানে আবার আসবে তাদের সে প্রাণে বাঁচতে দেবে না। আর এমনিতেই পুরুষ জাতির প্রতি তার অসম্ভব ঘৃণা।
এর পরের পাতা উল্টাতেই পরপর দুটো ঘটনা ঘটল। হঠাৎ শব্দে এতক্ষণ বন্ধ হয়ে থাকা দরজা জানলায় প্রবল বেগে কেউ যেন আঘাত হানতে লাগলো। ধুম ধুম শব্দটা শুনে মনে হলো বাইরে যেন ঝড়ের তাণ্ডব চলছে। কাঠের ফাঁক দিয়ে খানিকটা ঠান্ডা বাতাস এসে এতক্ষণ ধরে যে মোমবাতির আলোয় তারা বসেছিল তার শিখার কম্পন আরো দ্রুত করে তুলল। একের পর এক পাতা নিজে থেকেই উড়তে লাগলো এবং অবশেষে একটা পাতা এসে থামল। বইয়ের শেষ অংশ। বাতাস থেমে গিয়েছে, তবে একজোড়া সাদা চোখ কাচের জানলার সামনে ফুটে উঠেছে। একজোড়া শুকনো সাদা হাতের পাতা জানলার কাঁচে দেখা যাচ্ছে। ভেতরে বসে থাকা অবিনাশ বইয়ের পাতার সেদিকে তাকিয়ে পড়তে লাগলো। বিধাতার বিধি নাকি কর্মের ফল আমি জানি না, ভালোবাসার প্রত্যাখ্যান যে এতটা ভয়ঙ্কর রূপ দিতে পারে এই আমার ধারণার বাইরে। একে একে সকল পুরুষকে এসে বিছানায় নিয়ে গিয়েছে। এবার বোধ হয় আমার পালা, আমার বিদায়ের সময় আগত। তবে যাওয়ার আগে এটুকু বলে যেতে পারি, মৃত্যুর স্থান আর কারণ যদি এক হয় তাহলে রবি ঠাকুরের সেই বিখ্যাত উক্তিটা শেষের কবিতার সুরে একবার বলেই যাই, যেদিকে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ও এসে গেছে। আগেও ঘৃণা করতাম, আজও করি। ওকে আপন করার চেয়ে আমার মৃত্যুই শ্রেয়। শেষের কবিতায় যেমন দুই প্রেমিক যুগলের মিল ঘটেনি, এখানেও ঘটবে না। মৃত্যুর আগে নয়, মৃত্যুর পরেও নয়। এতটা পরে অবিনাশ বলল, এখানেই যে শেষ ডক্টর। মেয়েটি যাকে তুমি দেখতে পাচ্ছ তোমার মা দেখেছে, আমি পাচ্ছি না। যাকে তুমি ঝিলমিল বলে আমায় চিনিয়েছ সে আর যাই হোক ভালোবাসার কাঙাল। তোমার বাবার ঠাকুরদার কথা পড়ে সেটা বোঝা যাচ্ছে যে মেয়েটি সম্ভবত জীবিত অবস্থায় তাকে কোনোভাবে প্রেম নিবেদন করেছিল, যা তোমার সেই পূর্বপুরুষ অবহেলায় ফিরিয়ে দিয়েছিলেন। এরপর সেই মেয়ের সাথে কি ঘটেছিল সেটা জানা নেই, তবে এই বাড়ি, এই জায়গার সাথে সে কোনোভাবে যুক্ত। সে আজও ভালোবাসা চায়। সে চায় কেউ তাকে তার মতো করে গ্রহণ করুক। আর ওই যে শেষের লাইনটুকু, তার মর্মার্থ একটাই, মেয়েটি যদি মারা গিয়ে থাকে সে যে কারণেই হোক, তার লাশ এই বাড়ির আশেপাশেই কোথাও আজও রয়েছে। আমারও তাই বিশ্বাস ডক। আমি সবসময় ওর সারা শরীর জুড়ে বরফের টুকরো দেখেছি। দুঃস্বপ্নে দিনগুলো শুরু হয়েছিল যখন মাকে পাগলা গারদে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক তখন থেকে ক্লু এই বইতেই আছে। লাশটা যদি কোনোভাবে বার করে পুড়িয়ে ফেলা যায় তাহলেই হয়তো সবকিছু সমাধান হবে। কিন্তু শুরু করবো কোত্থেকে? হঠাৎ প্রচণ্ড শব্দ করে বন্ধ দরজাটা খুলে গেল। ঝোড়ো হাওয়া এসে এতক্ষণ জ্বলতে থাকা মোমবাতি নিমেষে নিভিয়ে দিয়ে গেল। সাথে সাথে দুজনেই মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় দেখতে পেল দরজার ঠিক সামনে মিশমিশে কালো অন্ধকারে কে যেন দাঁড়িয়ে রয়েছে। কে ওখানে? অদ্ভুত এক রিনরিনে গলা ভেসে এলো। खुद से मरी नहीं थी मैं, मुझे मारा गया था। বইয়ের দিকে আঙুল তুলে সে বলে উঠল, उसने मारा था मुझे। मेरा कसूर बस इतना था कि मैं उससे प्यार करने लगी थी, पर उसने क्या किया, मार दिया मुझे, इस चट्टान में गाड़ दिया। नहीं छोड़ूंगी, सबको मार दूंगी। वो मेरी सूरत से नफरत करती थी ना, उसके ही उत्तराधिकारी हो तुम भी। अब तुम भी मरोगे। ডক্টর কথাগুলো শুনতে পাচ্ছে, সুস্পষ্টভাবে এতদিনে তার কানে আসছে, কিন্তু ওই ঘন কুয়াশার মধ্যে থেকে কথাগুলো বেরিয়ে আসছে। পালাতে হবে, নইলে মরতে হবে। ডক্টর সে এসে পড়েছে। খিলখিলে হাসিটা ছড়িয়ে পড়ছে গোটা পাহাড় জুড়ে। অরিন্দমবাবু জুবুথুবু হয়ে বসে থাকা অবিনাশকে টেনে দাঁড় করালেন। তারা টলমলো পায়ে বাইরে বেরোতেই হাওয়ার গতিবেগ আরও যেন তীব্র হলো। চোখে মুখে উড়ে এসে পড়ছে সাদা বরফ। দূরে দেখা যাচ্ছে একটা জায়গা থেকে থেকে কেঁপে উঠছে। মেয়েটা ততক্ষণে অদৃশ্য হয়েছে, তবে বরফের ভেতর থেকে বেরিয়ে এসেছে দুটো সাদা হাত।
তারা সেদিকে ছুটে চলল। সেখানে ছুটে যেতেই জায়গাটা কাঁপতে লাগলো। হাত দুটো তখনও বাইরে বেরিয়ে রয়েছে। উপরে জমে থাকা বরফের আস্তরণ সরে গিয়ে বরফের গভীরে দেখা যাচ্ছে একটা অবিকৃত লাশ, একটা মেয়ে, তার পরনে পাহাড়ি মেয়েদের মতো পোশাক এবং তার উপরে একটি কালো পুলোভার জড়ানো, ঠিক তেমন পুলোভার যেটা ওই বইটিতে লেখকের পরনে দেখেছিলেন তিনি। ঝিলমিল শব্দটা এবার বেরিয়ে এলো অরিন্দম বাবুর মুখ থেকে। অবিনাশ বলে উঠল, কিছু একটা আছে। ডক্টর ডক্টর উই কান্ট এসকেপ লাইক দিস। আমি যতদিন বেঁচে থাকবো ওই বিভীষিকা আমার পেছন ছাড়বে না। আমার দাদু নিজে কখনো ওই জায়গায় আসেনি। হয়তো তিনিও এমন কিছু এর আগেই অনুভব করেছেন। হয়তো তিনি সবটা আগেই জানতেন, তবে বাবা বুঝতে পারেনি। ডক্টর লাশটাকে বের করে জ্বালাতেই হবে, তবেই মুক্তি পাবো। কথাগুলো বলে বরফের ওপর উন্মাদের মতো লাফাতে শুরু করলো অবিনাশ। শেষবার যখন লাফটা দিল, বরফের ওপরে দেখা দিল ফাটল। সেই হাত দুটো শক্ত করে অবিনাশের দুটো পা চেপে ধরল। অরিন্দমবাবু চিৎকার করে বলে উঠলেন, পাগলামো করো না অবিনাশ, আমাদের পালাতে হবে। আমার হাতটা শক্ত করে চেপে ধরো, উপরে উঠে এসো। কিন্তু ততক্ষণে মেয়েটার শরীর ধীরে ধীরে তার কোমর চেপে ধরেছে, তারপর বুক, শেষে ঘাড়। আবারও বরফে ভরে যাচ্ছে গোটা জায়গাটা। ঠান্ডা বরফের স্রোত ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে তাদের গোটা শরীর। অবিনাশ কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো অরিন্দম বাবুর দিকে চেয়ে রয়েছে। ওই পুল ওভার, ওটি তোমার সেই পূর্বপুরুষের। সম্ভবত লাশটাকে ওই পুল ওভার দিয়ে ঢেকে রেখে তিনি এখানে বরফের নিচে পুঁতে রেখে গিয়েছিলেন। প্রত্যুত্তরে ম্লান হাসল অবিনাশ। সে বলে উঠল, ফিরে যান ডক্টর, ফিরে যান। আমায় যে এখানেই থাকতে হবে, বাধ্য হয়ে নয়, বরং ঝিলমিলকে ভালোবেসে, তাকে আপন করে। কেউ তাকে ভালোবাসে। আমার পূর্বপুরুষ তাকে হত্যা করেছে, কিন্তু তার অপরাধ ছিল শুধু নিঃস্বার্থ ভালোবাসা। আজ আমি এই মুহূর্তে স্বেচ্ছায় ঝিলমিলকে আপন করলাম। এতে অভিশাপ দূর হবে, সেই কিংবদন্তি অভিশাপ যা গোটা গ্রাম শেষ করেছে, যা আমাদের বংশকে নির্বংশ করেছে। আজ সকলের মুক্তি। ঝিলমিলের হাত থেকে আজ সকলের। বাকি শব্দটা বলার আগেই ধীরে ধীরে গোটা জায়গাটা শক্ত বরফের আবরণে ভরে উঠল। চিৎকার করতে করতে, বরফের আবরণে বারবার আঘাত করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেন ডক্টর অরিন্দম। না না না। দীর্ঘ 4 বছর পর, স্থান হিমাচলের সাংপাও ভিলেজ। অবিনাশ গেস্ট হাউসের সামনে একটা কালো স্করপিও গাড়ি এসে দাঁড়ালো। আসুন স্যার, আসুন ম্যাডাম। হন্তদন্ত হয়ে এক ছোকরা গোছের যুবক সেদিকে এগিয়ে এল। গাড়ি থেকে বাইরে এসে দাঁড়িয়েছে ডক্টর অরিন্দম পাল এবং সাথে শিবানী বসু। হোটেলটা এক ঝলক দেখে দুজনের চোখে জল চিকচিক করে উঠল। ম্যাডাম, আপনার স্বামীর শেষ ইচ্ছে আর আপনার ছেলের শেষ স্মৃতি এই গ্রাম এবং পরিবারের ওপর থেকে সমস্ত অভিশাপের বোঝা নিজের কাঁধে তুলে নিয়ে এসে স্বেচ্ছায় আত্মবলিদান দিয়েছে। আসুন, আজ আপনি নিজের হাতে ফিতে কেটে এর উদ্বোধন করুন। হাততালির গুঞ্জনে সকলে ফেটে পড়ল। বিরাট গেস্ট হাউসের সামনে এসে খানিক সময় জল ভরা চোখে দাঁড়ালেন তিনি। এরপর একজন হোটেল স্টাফ এসে একটা কাঁচি এগিয়ে দেওয়ায় ফিতের সামনে গিয়ে সেটা কাটতেই যাবেন, ঠিক সেই মুহূর্তে তার হাতের ওপর আরেকজনের হাতের স্পর্শ পেলেন। এই স্পর্শ তার বড্ড চেনা। এই যে তার ছেলে। মা হয়ে কি তিনি ছেলের স্পর্শ চিনতে পারবেন না? শিবানীর কানের কাছে এক হিম শীতল পুরুষালী কণ্ঠ ভেসে এলো। মা, তুমি যে সুস্থ হয়ে ফিরে এসেছো, এটাই অনেক। তবে চিন্তা করো না, এই হোটেলের প্রতিটা জায়গায় আমি রয়েছি। আমায় সবসময় তোমার আশেপাশেই খুঁজে পাবে। ঝিলমিল, সেও ভালো আছে। সে যে ভালোবাসা চেয়েছিল মা, তার কি এতটুকুও প্রাপ্য নয়? নিঃশব্দে হেসে তিনি ফিতে কাটলেন। দেখতে পেলেন দুটি আবছায়া অবয়ব একে অপরের হাত শক্ত করে ধরে ধীরে ধীরে
হোটেলের ভেতর মিলিয়ে যাচ্ছে।